আল্লাহ, হাত কাটলা কেমনে? অল্প কাটার কারণে রক্ত বেশি আসেনি। অভ্র এই অল্প পরিমাণের রক্তটা টিস্যু পেপার দিয়ে মুছতে মুছতে শুধালো। ওই একটু লেগে গেছে আর কি। আরিয়ান আশেপাশে একবার তাকিয়ে অভ্রকে ফিসফিস করে নিচু গলায় বলল, হ্যাঁ থাক ভাই, এই কথা পাবলিক কইরো না। মেয়ে মানুষেরা উঠতে বসতে উষ্টা খায়। কাজ করার সময় হাত কাটা তাদের মানায়, আমাদের না। ছেলেদের হাত পাকা পুক্ত থাকা লাগে। ওই মাইয়াটারে দেখছো? রাইমার দিকে ছুরি তুলে ইশারা দিয়ে বলল আরিয়ান। অভ্র রাইমার দিকে তাকাতেই আরিয়ান আবারও বলে উঠল, ওই মায়াটা সাংঘাতিক। সামান্য কয়েকটা ফল কাটতে গিয়ে হাত কাটছি, একবার টের পাইলে মান সমান একেরে তেনা তেনা কইরা দিব। তাই ইজ্জত বাঁচাইতে চুপচাপ থাকো। আরিয়ানের কথা শুনে শব্দ করে হেসে ফেলল অভ্র। তার এই হাসির শব্দ রিমির কান অব্দি পৌঁছল। কপাল কুঁচকে অভ্রের দিকে তাকালো, দেখলো অভ্র হেসে হেসে আরিয়ানের সঙ্গে কথা বলছে। তার ভাব দেখে বোঝা যাচ্ছে সে মহা খুশি। কিন্তু এই হাসি খুশি থাকা অভ্রকে দেখে সহ্য করতে পারল না রিমি। নীরবে দাঁতে দাঁত পিষল। কাল থেকে সে রেগে আছে, অথচ এখনো পর্যন্ত তার রাগ ভাঙানোর চেষ্টা করলো না। আর এইদিকে ঠিকই হেসে হেসে কথা বলছে। রিমির রাগ হলো প্রচুর, অভিমান জমলো মনে। অভ্র তাহলে তাকে ভালোবাসে না? তার রাগ অভিমান অভ্রের কাছে কিছুই না? চোখ ঘুরিয়ে আবারও অভ্রের দিকে তাকালো রিমি। না, এই বদ ছেলের সাথে অভিমান রিমির মতো ইন্টেলিজেন্ট একটা মেয়ে কখনোই করবে না, কিছুতেই না। মুখ বাঁকিয়ে নোরার দিকে তাকাতেই নোরার কানের দিকে নজর গেল তার। নোরার কানের ঝুমকা দেখে প্রশ্ন জাগলো মনে। কিছুদিন আগে সেম ডিজাইনের সাদা লং কুর্তি বানিয়েছিল তিনজন। কুর্তির সঙ্গে মিলিয়েই এই ইয়াররিং কিনেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত নোরার একটা ইয়াররিং ভেঙে গেছে। কিন্তু এখন নোরার কানে সেই ইয়াররিংটা আসলো কোথা থেকে? মনে প্রশ্ন জাগতেই চোখ ছোট ছোট করে তাকিয়ে নোরার উদ্দেশ্যে বলে উঠল, এই ইয়াররিং কোথায় পেলে? নোরা ভাব নিল একটু, কানের পিছনে চুল গুছিয়ে লাজুক লাজুক স্বরে বলল, দিবারটা নিয়েছি। সুন্দর লাগছে না আমাকে? নোরার প্রত্যুত্তর শুনে বিস্মিত হলো রিমি। চোখ দুটো রসগোল্লা সাইজ করে বলল, তুই না জানিয়ে নিয়েছিস? নোরা বিরক্তিতে কপাল কুঁচকে বলল, এখানে জানানোর কি আছে? আমারটা ভেঙে গেছে তাই দিবারটা পড়েছি, দিবা অন্যটা পড়ুক। রিমি হতাশ হয়ে এক হাতে কপাল চাপড়ালো। তখনই পেছন থেকে দিবার রাগান্বিত কণ্ঠস্বর কানে আসলো সবার। পিছু ফিরে তাকাতেই দেখলো দিবা লং কুর্তি দুই হাতে হালকা উঠিয়ে দৌড়ে আসছে। তাকে এভাবে আসতে দেখে ভরকালো নোরা। ভয়ার্থ মনে শুকনো ঢোক গিলল। আবরার চোখ ছোট ছোট করে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো দিবার দিকে। হঠাৎ দিবার এভাবে দৌড়ে আসার কারণ বুঝতে পারল না। রাইমা তিনজনের মতিগতি দেখেই বুঝে গেল তাদের মাঝে আবারও কোনো কারণে বিরাট ঝগড়া লেগেছে। তাই পরিস্থিতি সামলাতে দ্রুত বসা থেকে উঠে নোরা আর রিমির কাছে গেল। নোরা তাকে দেখে নিজেকে আড়াল করার জন্য রাইমার পিছনে গিয়ে দাঁড়ালো। দিবা দৌড়ে আসায় হাঁপিয়ে গেছে প্রায়। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে নোরাকে আক্রমণ করার চেষ্টা করে বলে উঠল, চুন্নি, আমার ইয়ারিং চুরি করেছিস কেন? নোরা রাইমার পিছু থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে বলল, ঝুমকায় কারোর নাম লেখা ছিল না তাই পরে নিয়েছি। দিবা দ্বিগুণ রাগে ঝাঁঝালো গলায় বলল, তাই বলে আমারটা না বলে তুই নিয়ে নিবি? আমার ইয়ারিং দুটো দিতে বলছি তোকে নুরা। পারবো না। বলে দৌড়তে লাগলো নোরা। তাকে ধরার জন্য পিছু দৌড়চ্ছে দিবা। নোরা দৌড়ে আরিয়ানের পিছনে আসলো, তারপর গেল রাইমার পিছনে। এভাবে এক এক করে দৌড়ে নিজেকে বাঁচাচ্ছে। দিবাও কম কিসের, নোরাকে আজ ছাড়বে না, তাই পিছু দৌড়ানো থামাচ্ছে। দুইজনের এমতো অবস্থা দেখে বাকিরা হেসে বেহুশ প্রায়। রাইমা আপ্রাণ চেষ্টা করছে দুজনকে থামাতে, কিন্তু পারছে না। অবশেষে আবরার উঠে দাঁড়ালো। দিবার বাহু ধরে থামতেই দিবা নিজেকে ছাড়ানোর জন্য হাত মোচড়াতে মোচড়াতে নোরার দিকে রাগী চোখে তাকিয়ে পড়ল, ছাড়ুন আমার হাত। এই মাইয়াকে যদি না আজকে মজা দেখাইছি আমার শখের ইয়ারিং চুরি করা, হ্যাঁ নুরার বাচ্চা।
নোরা সাবিতের পিছনে দাঁড়িয়ে দিবাকে চিফ কেটে ভেঙচি দিল। আবরার দিবাকে থামাতে এক হাতে দিবার কোমর জড়িয়ে ধরে অপর হাতে দিবার 2 হাত মুষ্টিবদ্ধ করলো। তবুও দিবা নোরার দিকে তেড়ে যাবার চেষ্টা করছে। আবরার বলল, সব কাম ডাউন দিবা। সামান্য একটা ইয়ারিংয়ের জন্য এভাবে কেউ ঝগড়া করে? অন্যরা কি ভাববে বলো তো? তোমরা দুইজন কি এখনো বাচ্চা রয়েছো? সবাই কিং কর্তব্য বিমূঢ়, চুপচাপ ঠোঁটে ঠোঁট চেপে হেসে দুইজনের কাণ্ড কারখানা দেখছে শুধু। সেই দিকে বিন্দু মাত্র ধ্যান নেই দিবার। সে আবরারকে ছাড়ি দিয়ে বলে উঠল, আশ্চর্য, আমাকে বলছেন কেন? এই মেয়ে আমার ইয়ারিং নিয়েছে কেন? নুরা দিবার কথা বলার আগেই নোরা সামান্য একটা ইয়াররিংই তো নিয়েছি, তাই এভাবে সাপের মতো তেড়ে আসবি? এই তোর বন্ধুত্ব? দিবা কপাট রাগ দেখিয়ে বলে উঠল। তুই চুরি না করে চাইলে আমি দিতাম না। চুরি করলি কেন চুন্নি? নোরা রাগ রাগ গলায় উত্তর দিল, খবরদার, একদম চুন্নি বলবি না। চুরি করলে বলবোই চুন্নি চুন্নি। আবরার দিবার কোমর ধরে অন্যদিকে ঘোরালো যেন নোরাকে দেখতে না পায়। দিবাকে শান্ত করতে ফিসফিস করে বলল, রিল্যাক্স দিবা, আমি তোমাকে ইয়ারিং কিনে দেবো। এবার ঝগড়া থামাও। নতুন ইয়াররিং এর কথা শুনে সচকিত হলো দিবা। হাসি হাসি চেহারায় আবরারের দিকে তাকিয়ে বলল, আমার অনেকগুলো লাগবে, দিবেন? আবরার চোখের ইশারায় হ্যাঁ বোঝালো। মহা খুশি হলো দিবা। আবরার তার কোমর ছেড়ে দিতেই দিবা নিচের চুলগুলো ঠিক করতে করতে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই আমার পুরানগুলা নিয়ে পড়ে থাক, আমি নতুন কিনবো, তখন তোকে দিব না। নোরা ভেঙচি কেটে বলল। নতুন কিনলে এমনিতেই আমার ভাগে আসবে, নো টেনশন। দিবাও ভেঙচি কাটলো নোরাকে। তারপর টেবিলের কাছে আসলো কি কি আইটেম আছে দেখার জন্য। রিমি নোরার মাথায় একটা গাঁটটা মেরে বলল, চুরি করে নিজেই চুন্নি পদবি পেলি, গাধা। অন্য সবাই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও রাজের কাছে মোটেও স্বাভাবিক লাগলো না। নীরবে চোয়াল শক্ত করে চুপচাপ দূরে দাঁড়িয়ে রইল সে। প্রথমে দিবার বাচ্চা মতো হাসি পেলেও আবরার দিবার কাছে যাওয়াটা পছন্দ হয়নি। তার উপর আবার যখন দেখলো আবরার দিবার কোমর জড়িয়ে ধরেছে, তখন চোয়াল শক্ত হয়ে এসেছিল আপনা আপনি। দিবাকে সে ব্যতীত অন্য কেউ ছোবে সেটা সে কখনোই সহ্য করবে না। হিংসে হলো প্রচুর। নীরবে চুপচাপ নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। মনে মনে নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছে, দিবাকে হয়তো রিমি নোরার মতোই বোন হিসেবে ট্রিট করে আবরার। তবুও ক্রোধ কমল না তার। শতগুণ বেশি রাগ নিয়ে আবরারের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল কেবল। দুপুরের খাবারের আয়োজনটা হলো একদম জমজমাট। খোলা নীল আকাশের নিচে সবুজ শ্যামল ঘাসের মাঝে বসে সম্পন্ন হলো খাওয়া দাওয়া। হাসি ঠাট্টা তামাশার মাধ্যমে উল্লাসিত করেছে চারিপাশ। দুপুর গড়িয়ে বিকেল হলো। সূর্য মামা পশ্চিম আকাশে হেলে গেল। মৃদু শীতল প্রাণবন্ত বাতাসে মন সবার ফুরফুরে। এবার প্রসঙ্গ উঠল ফটিকছড়ির কোথায় কোথায় ঘুরতে যাবে এই নিয়ে। সেই অনুযায়ী সবাই প্ল্যান করতে লাগলো। আয়েশি ভঙ্গি ছেড়ে সোজা হয়ে বসলো আরিয়ান। তারপর সবার উদ্দেশ্যে বলল, হাজারিখিল অভয় অরণ্যতে যাব, ট্রি অ্যাক্টিভিটি আর জিপ লাইন আছে সেখানে। তারপর রাইমার দিকে তাকিয়ে বলল, তোরা তো জিপ লাইনে উঠিসনি, এই চান্সে উঠতে পারবি? রাইমা মিষ্টি একটা হাসি দিয়ে মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। রিমি আরিয়ানের কথায় সম্মতি দিয়ে উল্লাসিত হয়ে বলে উঠল, আমিও জিপ লাইনে উঠবো। মোবাইলে ইমেল চেক করছিল রাজীব। আরিয়ানের কথা শুনে ভ্রুকুচকে তাকালো তার দিকে। তারপর বলল, এই বর্ষাকালে ট্রি অ্যাক্টিভিটি দেখতে আর জিপ লাইনে ছড়াই চিন্তা করছো? বৃষ্টির পানিতে ভিজে গাছ পিছলে হয়ে গেছে, পড়ে গিয়ে হাত পা ভাঙবে, এত রিস্ক নেবার দরকার কি? আরিয়ান রাজীবের কথার প্রত্যুত্তর করলো, গত 2 দিন বৃষ্টি হয়নি, এই 2 দিনে গাছ শুকিয়ে গেছে, সমস্যা হবে না। বিকালে ট্রি অ্যাক্টিভিটি আর আগামীকাল সকালে জিপ লাইনে, তারপর দাঁত মারা রাবার বাগানে। রাইমার বহু দিনের শখ, সেখানে গিয়ে রান্না বাটি খেলবে।
আরিয়ানের শেষের কথাটা শুনে রাইমার দিকে তাকিয়ে হেসে ফেলল রাজীব। রাইমা লজ্জাফুতি হয়ে মাথা নিচু করে লাজুক হাসল। নোরা চোখ ছোট ছোট করে রাইমার লজ্জা মাখা মুখ দেখল। রিমির হাতে মৃদু ধাক্কা দিয়ে চোখের ইশারায় রাইমাকে দেখালো, তারপর ফিসফিস গলায় বলল, দেখ লজ্জায় কিভাবে ব্লাশিং হচ্ছে। ভাবতে পারছিস দুলাভাই কত রোমান্টিক? তার মানে স্যার তার থেকেও বেশি রোমান্টিক হবে। উফ, আমাদের বিয়ের কয়েক মাস পরেই খালামণি হবার নিউজ পাবি। নোরার এমন বেফাস কথা শুনে রিমি মুখের সামনে হাত এনে খুব খুব করে কেশে উঠল। শুকনো ঢোক গিলে ঠোঁটে হাসি রেখেই তাতে দাঁত পিষে পড়ল, আগে শিওর হয়ে নে স্যারের গার্লফ্রেন্ড আছে কিনা, না হলে তোর এই চিন্তা ভাবনা কল্পনাতেই থাকবে। নোরা ভাব নিয়ে বলল। আমি শতভাগ নিশ্চিত। রিমি প্রত্যুত্তর করল না আর উল্লাসকর নয়নে সবার পরিকল্পনা শুনতে লাগলো। আবরার চুপচাপ একপাশে বসে দিবার দিকে তাকিয়ে আছে। সাদা রঙের লং কুর্তির সঙ্গে গলায় লাল ওড়না ঝোলানো, উন্মুক্ত চুলগুলো বাতাসে উড়ে উড়ে চোখে মুখে এসে পড়ছে। হাস্য উজ্জ্বল চেহারায় দিবা অবাধ্য চুলগুলো কানের পিছনে গুজে দিচ্ছে। দিবার এই অপরূপ বহিঃপ্রকাশ দেখে বারংবার বিমুখিত হয় আবরার। চোখে কালো রোদ চশমা থাকায় সবার সাথে বসেও অনায়াসে দিবাকে অবলোকন করতে পারছে আবরার। অল্প স্বল্প পরিকল্পনা করার পরেও আরিয়ানের মন মতো হচ্ছে। হতাশ হয়ে তপ্তশ্বাস ফেলে বলল, এই 4 দিন আর কোথায় কোথায় যাওয়া যায়? পাহাড়ে, ঝর্ণা, ঝিল পাহাড়ে বর্ষাকালে যাওয়া সম্ভব না, ট্রেকিং করা তো একেবারে অসম্ভব। আবরার নিজেও অসন্তোষ হয়ে শুধালো, ট্রেকিং ছাড়া ঘোরাঘুরি একদম পানি ভাতের মতো লাগবে। সবার কথোপকথন মৌনতার সঙ্গে শুনছিল রাজ। অনেকক্ষণ পর মুখ খুলে নিজের মতামত পেশ করলো। রাঙ্গুনিয়ার চা বাগান কিন্তু অনেক সুন্দর, চাইলে সেখানেও যেতে পারো। দিবা আনন্দিত হয়ে এক প্রকার লাফিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, রাঙ্গুনিয়া চা বাগান ভিডিওতে দেখেছি, অনেক সুন্দর জায়গা, সেখানেই যাব। দিবার আমোদিত চেহারাও হাসি হেসে মাথা নিচু করে মৃদু হাসল রাজ। ঠোঁটে হাসি রেখেই দিবার দিকে মুগ্ধ চোখে তাকালো। আরিয়ান ও রাইমা সম্মতি দিল রাজের কথায়। রাঙ্গুনিয়া যাওয়া ফাইনাল করলো। সবাই একত্রে আড্ডা হাসি ঠাট্টা করতে লাগলো। দিবাকে এত আনন্দিত উল্লাসিত ও প্রাণচঞ্চল দেখে মুগ্ধ হয়ে এক মনে তাকিয়ে রইল রাজ। ঠোঁটে তার মৃদু হাসি বিরাজমান। রাজের এই চাহনি অন্য কেউ খেয়াল না করলেও আবরার ঠিকই খেয়াল করেছে। চোখ মুখ ও চোয়াল শক্ত করে বসে রইল চুপচাপ। আবরার এবার শতভাগ নিশ্চিত হলো যে রাজ দিবাকে পছন্দ করে। এতদিন ভেবেছিল রোশন ওরফে তার নিজের বাপ রাজের সঙ্গে দিবার বিয়ের কথা বলেছে, কিন্তু এখন দেখলো তার উল্টো। রাজ দিবাকে পছন্দ করে, এই জন্যই সেদিন রাজের বাবা বিয়ের প্রস্তাব দিয়েছে। তাহলে রাজ দিবাকে আগে থেকেই চিনত, শুধুই কলেজের টিচার হিসেবে নাকি অন্য মাধ্যমে। হাজারটা প্রশ্ন ঘুরপাক খেলো মাথায়। সব চিন্তা শেষে রাজের উপর ব্যক্তিগতভাবে ক্ষোভ তৈরি হলো। মারাত্মক রাগান্বিত হলো রাজের উপর। এখানে বসে থাকলে রাগের বহিঃপ্রকাশ পাবে, তাই পরিস্থিতি সামাল দিতে চুপচাপ উঠে দাঁড়ালো চলে যাবার সময়। যাওয়ার আগে দিবাকে চোখে ইশারা করলো যাবার জন্য। তারপর হনহন পায়ে চা বাগান থেকে বাড়ির ভিতর। আবরারের তীক্ষ্ণ চোখের দৃষ্টি দেখে বিস্মিত হলো দিবা। আবরার যে কোনো কারণে ভয়ঙ্করভাবে রেগে আছে অনায়াসে বুঝে গেল দিবা। ভয়ার্থ হলো তার মন। প্রশ্ন জাগলো মনে, হঠাৎ এমন কি হলো যে এভাবে রেগে গেল? সে তো কোনো ভুল করেনি। তাহলে আশেপাশে সবার দিকে তাকালো, কিভাবে যাবে এখান থেকে, কি বলবে? ঠোঁট কামড়ে বলতে লাগলো, 2 তলার বিশাল লম্বা বারান্দা দিয়ে হাঁটছে দিবা। উদ্দেশ্য আবরারের রুমে যাওয়া। তবে দিবা মোটেও ভয়ার্থ কিংবা চিন্তিত না, বরঞ্চ ফুরফুরে মনে হেলে দুলে গুনগুন করে গান গাইতে গাইতে আবরারের রুমের দিকে অগ্রসর হচ্ছে। চল রাস্তায় সাজে ড্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হেয়া টুপটাপ জিয়া নষ্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস,
হঠাৎই কেউ একজন দিবার হাত টেনে অন্ধকার একটা রুমে নিয়ে গেল। আকস্মিক ঘটনায় ভড়কে গেল দিবা। প্রকাণ্ড রকমের ভয়ের কারণে চিৎকার করে উঠতে নিলেই জানালার ঝাপসা আলোতে আবরারের মুখশ্রী দেখে ভয়ার্থ মন শান্ত হলো কিছুটা। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। চোখ তুলে আবরারের দিকে তাকাতেই দেখলো আবরার নেশাক্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। আবরার দিবার দিকে একটু এগিয়ে নিবিড় হলো। দুজনের দূরত্ব ঘুচিয়ে দিবার ঘাড়ে মুখ ডুবালো। ঘাড়ে গভীর একটা চুমু দিয়ে মৃদু কণ্ঠে বলল, আমার অনেক ইচ্ছা রয়েছে দিবা। আমার ইচ্ছা তোমাকে কাছে পাবার, তোমার পাশে বসে সূর্যাস্ত দেখার, তোমার হাত ধরে সারা জীবন পথ পাড়ি দিবার, সমুদ্র জলের পাশাপাশি হাত ধরে আসার। আমার আরো অনেক ইচ্ছা আছে দিবা। সব ইচ্ছা আমি তোমাকে দিলাম, এবার পূরণ করার দায়িত্ব তোমার। আবেশে চোখ বন্ধ করেছিল দিবা। আবরারের শার্ট খামচে ধরে আলতোভাবে শুধালো, নিলাম দায়িত্ব, কিন্তু গাড়ি ভাড়াটা আপনার। দিবার উন্মুক্ত ফর্সা ঘাড়ে ঠোঁট বুলাচ্ছিল আবরার। এমন প্রত্যুত্তর শুনে মৃদু শব্দ করে হেসে ফেলল। মাথা উঠিয়ে দিবার চোখের দিকে তাকাতেই দিবাও চোখ খোলে আবরারের দিকে তাকালো। দুইজন দুজনের চোখের মায়ায় অনন্তকালের জন্য আটকে পড়ল। অদ্ভুত মায়া আসক্তি কাজ করলো দুজনের মনে। আবরার দিবার চোখের দিকে তাকিয়ে নেশাক্ত গলায় বলে উঠল, আই লাভ ইউ দিবা। দিবা চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বিরক্তিকর নিঃশ্বাস ফেলল। তারপর চোখ মুখ শক্ত করে আবরারের বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। হঠাৎ এমন করায় হতভম্ব হয়ে গেল আবরার। বিস্ময়কর চোখে দিবার দিকে তাকাতেই দিবা রেগে বলে উঠল, এত কিপটা কেন আপনি? এবার যেন হতবুদ্ধি হলো আবরার। ফ্যালফ্যাল করে চোখে তাকিয়ে রইল। অমসৃণ কণ্ঠে বলল, কিপটা আমি কি করলাম? ক্যান্ডেল, ফুল, বেলুন, চকলেট আরো কত কিছু নিয়ে সুন্দর করে সাজিয়ে কত রোম্যান্টিক ভাবে মানুষ প্রপোজ করে, আর আপনি একটা ফুল তো দূর, ভাঙা একটা ঘরে অন্ধকারে প্রপোজ করলেন। এটা কিপটামি না? হতভম্ব আবরার কোনো রকমে বলল। এটা ভাঙা ঘরটা, আমার রুমটা। দিবা দ্বিগুণ রাগে ঝাঁঝালো গলায় বলল, একই তো কথা, বিয়েতেও কোনো অকেশন হলো না, প্রপোজালও সুন্দরভাবে সারপ্রাইজ দিলেন না। এত বড় নামকরা নায়ক হয়েও কত বড় কিপটা। তুমি তো আমার বউই। রাগে দুঃখে মহা কষ্টে কথাগুলো বলে হনহনিয়ে রুমের বাহিরে চলে আসলো দিবা। মনে মনে ভাবলো তার কপালটাই খারাপ। অত্যন্ত দুঃখময় চেহারায় ঠোঁট উল্টে বারান্দা দিয়ে হেঁটে নিচে যাবার জন্য পা বাড়াতে লাগলো। তখনই আকাশে মেঘেদের ডাক কানে আসলো তার। কিছুক্ষণ আগেও আকাশটা স্বচ্ছ ছিল একদম, কিন্তু এখন হঠাৎই এমন মেঘাচ্ছন্ন হলো কেন? আকাশ থেকে চোখ নামিয়ে নিচে তাকাতেই দেখলো সবাই দৌড়ে আসছে। তাদের আসতে দেখে দিবা মিষ্টি করে হেসে তাকিয়ে রইল। আষাঢ় ও শ্রাবণ মাস দুটোই এমন, এখনই ঝিরিঝিরি বৃষ্টি, এখনই আকাশ মেঘাচ্ছন্ন, আবার ধরণী কাঁপিয়ে ভারী বর্ষণ। হুটহাট আবহাওয়ার পরিবর্তন ঘটে। গত 2 দিন বৃষ্টি না হলেও আজ আগাম বার্তা ছাড়া বৃষ্টির আগমন ঘটল। আকাশের বুক চিরে 1-2টা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। দৌড়ে এসেও নিজেদের বাঁচাতে পারল না কেউ। বাড়ির ভিতরে ঢোকার আগেই বৃষ্টির মাত্রা বেড়ে গেল, অল্প স্বল্প ভিজিয়ে দিল সবাইকে। দৌড়ে এসে সবাই বাড়ির ভিতরে ঢুকলেও বৃষ্টির মধ্যে বাহিরে দাঁড়িয়ে রইল রাইমা। তাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো সবাই। দিবার ঠোঁটে আমোদিত মিষ্টি হাসি ফুটে এলো। কারণটা বুঝতে পেরে মহা আনন্দে লাফিয়ে নিচে নামার জন্য দৌড় লাগালো। রাইমাকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিত ডাকলো, বেকুব, ওখানে দাঁড়িয়ে ভিজছিস কেন? ভিতরে আয়। রাইমা ঠোঁটে ঠোঁট চেপে মুচকি হেসে মাথা 2 পাশে দোলালো। অর্থাৎ ভিতরে যাবে না সে। বড় ভাইয়ের কথা উপেক্ষা করে ডেকে উঠল, নোরা, রিমি, ভিজবি তোরা? রিমি ও নোরা খুশিতে আত্মহারা হয়ে একে অপরের হাত ধরে চেঁচিয়ে উঠল। এক দৌড়ে রাইমার কাছে গিয়ে বৃষ্টি ভিজতে লাগলো। সাবিত রেগে থমকে উঠল 3 জনকে। তোরা ভিতরে আসবি? বোনদের প্রতি ভাইয়ের ভালোবাসা দেখে মৃদু হাসল রাজ।
হালকা ভিজে যাওয়া চুলগুলো এক হাতে ছাড়তে ছাড়তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। তখনই সিঁড়ি পেয়ে হাসতে হাসতে নিচে নামতে লাগলো দিবা। চোখাচোখি হলো দুজনের। রাজ মুগ্ধকর চোখে দিবার দিকে তাকিয়ে উপরে উঠতে লাগলো। দিবা স্বাভাবিকভাবে নিচে নেমে সবার কাছে আসলো। বৃষ্টিতে ভিজতে বাহিরে যাবার জন্য পা বাড়াতেই আরিয়ান দিবার বাহু ধরে আটকে ধরে বাধা দিল। দিবা আকুতি মিনতি করতে লাগলো। আরিয়ান দিবার এই করুণ চেহারা দেখে আর মানা করতে পারল না, তাই হাত ছেড়ে দিল। দিবা খুশিতে আত্মহারা হয়ে বাহিরে গিয়ে তিনজনের সাথে লাফিয়ে লাফিয়ে বৃষ্টি ভিজতে লাগলো। রাইমার ছেলে মানুষের কারণে আন মনে মৃদু হেসে ফেলল রাজীব। মেয়েদের হাসির শব্দ কানে আসতেই আবরার রুম থেকে বেরুলো। দোতলার বারান্দার রেলিং ধরে রাজকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুজোড়া কুঁচকাল আবরার। রাজের ঠোঁটের মৃদু হাসি দেখে চোখের দৃষ্টি তীক্ষ্ণ করলো। রাজের থেকে চোখ ফিরিয়ে বাড়ির নিচে তাকালো। চারজন একত্রে হেলে দুলে বৃষ্টিতে ভিজতে দেখলো। আবরার আরেকটু খেয়াল করে দেখলো রাজ দিবার দিকে তাকিয়েই হাসছে। চোয়াল শক্ত হয়ে এলো তার, তবুও নিজেকে সংযত রেখে রাজের দিকে এগিয়ে এসে পাশে দাঁড়ালো। দুই হাতে নিজের এলোমেলো চুলগুলো গোছাতে গোছাতে প্রশ্ন করলো। সুন্দর লাগছে তাই না? রাজ এখনো মুগ্ধ হয়ে দিবাকে দেখছে, যেন কোনো ঘোরের মধ্যে আছে সে। তাই আবরারের প্রশ্নের প্রত্যুত্তরে আন মনে বলে উঠল। ভীষণ। রাগ বাড়লেও প্রকাশ করলো না আবরার। বাঁকা হাসি দিল একটা, নিজেও রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। সামনে তাকিয়েই আবারও প্রশ্ন করলো। দিবাকে কবে থেকে চিনেন? রাজ এবারও দিবার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আন মনে বলে ফেলল। প্রায় 6 বছর হবে। কথাটা বলার পরপরই মস্তিষ্ক সজাগ হলো রাজের। চকচকিয়ে আবরারের দিকে তাকালো। হুট করে কি থেকে কি বলে ফেললো সে। এত বড় বোকামো তাকে দিয়ে কিভাবে সম্ভব? নিজের উপর বিরক্ত হলো রাজ। আবরার নিজের ঠোঁট কামড়ে ধরে অল্প শব্দে হাসলো। তারপর ওষ্ঠদ্বয়ে জিভ বুলিয়ে রাজের দিকে সোজা হয়ে দাঁড়ালো। চোখের দৃষ্টি স্বাভাবিক থেকে তীক্ষ্ণ করলো। শান্ত কণ্ঠে কাট কাট ভাবে বলল। দিবার থেকে দূরে থাকবেন, আপনার জন্য এটাই ভালো, না হলে। আবরারের কথা সম্পূর্ণ হতে দিল না রাজ, তার আগেই বলে উঠল। ভয় দেখাচ্ছেন? আবরার মাথা হালকা নাড়িয়ে বলল। না, ভয় দেখাচ্ছি না, ওয়ার্ন করছি। অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আবরারের কথা শুনে তাচ্ছিল্য হাসল রাজ। ঠোঁটে হাসি রেখে আবরারের মুখোমুখি শটান হয়ে দাঁড়ালো। পকেটে 2 হাত গুজে বলল। আমি দিবার কাছে থাকি কিংবা দূরে, তাতে আপনার কি? আবরার বাঁকা হেসে এক হাত উঠিয়ে রাজের কাঁধে রেখে বলল। এত ধারা কিসের? সময় হলে জানতে পারবেন। আপাতত দিবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন, শেষবারের মতো সাবধান করছি। রাজের পাশ কাটিয়ে চলে গেল আবরার। রাজ এখনো কিং কর্তব্য বিমূঢ়। হঠাৎ দিবাকে নিয়ে আবরারের কথাগুলো তার তালগোল পাকিয়ে যাচ্ছে। সন্দেহ প্রগাঢ় হলো তার, তবে বিশ্বাস করতে একটু কষ্ট হলো। এত বড় সেলিব্রিটি কিনা দিবার মতো সাধারণ একটা মেয়েকে পছন্দ করবে? এতটাই সহজ? ঘাড় ঘুরিয়ে বাড়ির নিচে তাকালো রাজ। দেখলো দিবাকে বৃষ্টিতে ভিজতে বারণ করছে আবরার। দিবা বারণ না শোনায় আবরার দিবার বাহু টেনে ভিতরে নিয়ে গেল। ক্রোধান্বিত হলো রাজ। চোয়াল শক্ত করে কটকট পায়ের কদম ফেলে নিজের রুমে চলে গেল। বৃষ্টি বিভিন্ন রূপ অনুভব করা যায় শ্রাবণ মাসে। কখনো ঝমঝম, কখনো ইলশেকুড়ি, কখনো ঝড়কে সাথে করে মুষলধারের বৃষ্টি শ্রাবণকে ভরিয়ে দেয়। কখনো টিপটিপ বৃষ্টিতে নুপুরের নিক্কণ তুলে শ্রাবণ ধারা। শ্রাবণের বৃষ্টিতে প্রকৃতির বহুমাত্রিক রূপও উদ্ভাসিত হয়। বৃষ্টি হওয়ার পূর্বের প্রকৃতির একটি রূপ থমথমে গম্ভীর, এই বুঝি কিছু হবে। আবার ঘন কালো হয়ে আকাশ ছেয়ে বিদ্যুৎ বজ্রের সাথে পৃথক এক রূপ ধারণ করে প্রকৃতি। আবার বৃষ্টি পরবর্তী প্রকৃতির বৃষ্টিস্নাত রূপ মনকে উতলা করে তোলে। রৌদ্রকে সাথে নিয়ে খেলায় মাতে মেঘের ভেলা। মেঘে বৃষ্টিতে রৌদ্র ছায়ায় শ্রাবণ পুরো আকাশে বিছিয়ে দেয় রঙের মহ উৎসব। প্রাতকালে দিবাকারের কোমল রোদ থাকলেও দুপুরের শেষ ভাবে মুষলধারে বৃষ্টি হলো।
2 দিনের অনাবৃষ্টির কারণে রাস্তাঘাট, চারপাশের ঝোপঝাড় গাছপালা ও মাটি শুকিয়ে খড়খড়ে হয়েছিল। এই শুকিয়ে যাওয়া প্রাকৃতিক পরিবেশকে বিস্মিত করে আবারও বর্ষণ হলো। বৃষ্টির পানির তাপমান শীতল হাওয়ায় গায়ের পশম কাটা দিয়ে ওঠার উপক্রম। ভেজা মাটির ভ্যাপসা ঘ্রাণ, বর্ষাকালের অন্যতম কদম ফুলের কারণে সৌরভময়ী পরিবেশ। বাহিরে ভারী বর্ষণের ঝমঝম শব্দ কান অব্দি স্পষ্ট ভেসে আসছে। জানালার পাশে বসে বাহিরের বৃষ্টিস্নাত রাত্রি দেখতে দেখতে মিষ্টি কণ্ঠে সম্পূর্ণ গানটা শেষ করলো রাইমা। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো নার বেদনায়ার কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। রাইমার সুমধুর কণ্ঠে গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনে বিমুখিত হয়ে সবাই করতালি দিল। তালির শব্দ কানে আসতেই চোখ মেলে তাকালো রাইমা। সবার এমন রিয়াকশন দেখে কিছুটা লজ্জাভূতি হলো সে। চোখ ঘুরিয়ে রাজীবের দিকে তাকাতেই দেখল রাজীব গালে দিয়ে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ভীষণ রকমের লজ্জা পেল রাইমা। গাল দুটো লাল হয়ে এলো। রাজীবের থেকে দৃষ্টি ফিরিয়ে মুচকি হাসলো। রাইমার পাশেই দিবা বসেছিল। সে রাইমাকে পাশ থেকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, কি মিষ্টি গান গাইতে পারো আপু তুমি। প্রত্যুত্তরে রাইমা মিষ্টি একটা হাসি উপহার দিল। একটু দূর থেকে রাজ বলে উঠল, আপনি কোথাও গান শিখেছিলেন নাকি? রাইমা রাজের দিকে তাকালো। বয়সে রাজের অনেক ছোট সে, কিন্তু সম্পর্কে বড় ভাবি, তাই সম্মান করে আপনি সম্বোধন করেছে রাজ। ব্যাপারটা ভালো লাগলো রাইমার, আর সাবলীল ভাবে উত্তর দিল, না এমনি শখের বসে গাই। রাজ বিনিময়ে আলতো হেসে শুধালো, মাশাল্লাহ, খুব ভালো গাইতে পারেন। রাজীব এক হাতে মাথা চুলকে বলে উঠল। বউটা কার দেখতে হবে না? তার এমন কথা শুনে হেসে উঠল সবাই। রাজীবের লাগাম ছাড়া বেফাস কথায় লজ্জায় নত হয়ে গেল রাইমা। এমনিতেই রাজীবের সামনে আসতে লজ্জা লাগে ভীষণ, তার উপর আবার এসব কথাবার্তায় তাকে আরো লজ্জিত করে। লোকটা ভারী অসভ্য। মনে মনে এই গালিটা দিয়ে নিজেই আহম্মক হয়ে গেল রাইমা। আবার নিজের এমন চিন্তায় নিজেই হেসে উঠল। আরিয়ান কিছুটা রসিকতার ছলে রাইমাকে কুটস্থ করে বলে উঠল, হ্যাঁ ভাই, আপনার বউ বহু গুণে গুণান্বিত। আপনাকে কয়েকটা অ্যাডভাইস দিয়ে রাখি। নাম্বার 1, এমার্জেন্সি ফার্স্ট অ্যান্ড এইড বক্স রাখবেন হাতের নাগালে। নাম্বার 2, অ্যাম্বুলেন্স কিনে রাখবেন, যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে। নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট থিং, পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার রাখবেন। কবে যে মেয়ে আপনার মাথা খেয়ে ফেলে আল্লাহ ভালো জানে। আপনাকে আমি বড় ভাই মানি, তাই আগে আগে সাবধান ও সমাধান জানিয়ে দিচ্ছি। পরে দেখবেন কোনো এক সময় ছোট ভাই তার কথাগুলোই মনে পড়বে। নিজের বোনের সম্পর্কে এমন বাণী শুনে হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার অবস্থা নোরার। হা 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 করে শব্দ তুলে হেসে রিমির গায়ের উপর হেলান দিয়ে পড়ল। আবরারও অল্প শব্দ তুলে হেসে ফেলল। অন্যরা মুখ টিপে হাসলো, এমনকি রাজীবও। রাগান্বিত হলো রাইমা। নিজের কোলে থাকা কুশনটা হাতে নিয়ে আরিয়ানের দিকে দাঁতে দাঁত পিষে ছুঁড়ে মারল। আরিয়ান কুশনটা ধরে তেরচা ভাবে হাসলো। রাইমা রাগে কিরমির করে বলল,
তোমার কপালে রাক্ষস বউ ছুটবে বলে দিলাম। আরিয়ান ভাবলেশহীনভাবে উত্তর দিল। সমস্যা নেই, রান্না বান্না সব পারি, ভালো কিংবা খারাপ দুইটাই বউয়ের উপরে চালিয়ে দিতে পারবো, অপচয় হবে না। রাইমা প্রত্যুত্তর করল না, মুখ গুমড়ো করে বুকে 2 হাত গুজে বসে রইল। সবাই আনন্দ করলো একসাথে। অবশেষে আবরারকে গান গাওয়ার জন্য ধরা হলো। আবরার প্রথমে নাকচ করলেও পরে গান গাইবে বলে মনস্থির করলো। আরিয়ানের কাছ থেকে গিটারটা নিজের কাছে এনে আঙ্গুল চালালো, টুংটাং শব্দ তুলে গাইতে লাগলো। হে সোনা ভাসি প্রেমের সাগরে মোহনায়, কতটা দূর নেই জানা, প্রেম সে তো বাধা মানে না, মানে না। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাসব ভালো, ভীষণ আদর দেব তোমাকে।